সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি সিকান্দার সিনেমাটা আজকে মুক্তি পেতে চলেছে এবং সিকান্দার সিনেমা আজকে দেখতে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখতে চাই, এটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা রিভিউ ভিডিও অবশ্যই আসবে কিছুক্ষণ পরেই, হয়তো চলে আসবে আফটার সিনেমাটা দেখার পর। তো তোমাদেরকে বলে রাখি যে সিকান্দার সিনেমাটা কেমন হতে হলো বা কেমন হতে চলেছে, বা সিকান্দার কি কি ইম্পেরিয়ার সেট করে যেতে পারে যদি সালমান খান এই সিনেমাটা মানে একটা প্রপার ভাবে ভালোবাসা পায় সালমান খানের এই সিনেমাটা। প্রথমত একটা কথা বলে রাখি যে সালমান খান আফটার 7 ইয়ার্স সে মূলত একটা ফাইনালি কিছু একটা কন্টেন্ট নিয়ে আসছে যেটার মধ্যে অ্যাকচুয়ালি দম আছে। এবং এআর মুরুগাদাস যে এই সিনেমার পরিচালক, তার প্রতি মানে যে একটা টাইমে গজনি, হলিডে এরকম সামথিং সিনেমা সে বানিয়েছে, এরকম ক্লাসি সিনেমা সে বানিয়েছে, সে ফাইনালি সালমান খানের সাথে সিকান্দার করছে। সিকান্দারের স্টোরি লাইন নিয়ে মূলত আমি একটা কথাই বলবো যে সালমান খান নিজের সবকিছু কাজ ফেলে রেখে সে সিকান্দারের সাথে অ্যাসোসিয়েট হয়েছে, এবং সিকান্দার এমন একটা স্টোরি যেটা কিন্তু তোমাদেরকে প্রচন্ডভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। মূলত এই কথাটা প্রত্যেকটা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে মানুষের মাথায় ঢুকে থাকে, বাট যদি সালমান খানের সিনেমা আসে সেইখানে এই জিনিসটা ঢুকে থাকে না। সেটা হচ্ছে যে একটা কমার্শিয়াল সিনেমা তুমি যদি মানে ভাবো যে আনএক্সপেক্টেড স্টোরি লাইন হবে, সেটা কিন্তু কখনোই হয় না। একটা পার্টিকুলার একটা স্টোরি লাইনই বা একটা ন্যারেটিভই কিন্তু সব সিনেমার ক্ষেত্রে ফলো করে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি কেজিএফ সিনেমাটাকে তুলে ধরো, সেখানে কিন্তু একটা মানে ছেলে যে বড় হচ্ছে, তার মায়ের সাথে কি হয়েছিল সেইগুলো একটা রিভেঞ্জের স্টোরি। এইরকম কি অমিতাভ বচ্চনের কোনো সিনেমা আমরা 80s এর টাইমে দেখিনি? বা পুষ্পা 2 এই যে কাঠের যে চন্দন কাঠের যে স্মাগলিং হয়েছে, এরকম কি বীরাপ্পান আমরা দেখিনি? মেন যেটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় কমার্শিয়াল সিনেমা বা মাস কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, সেটা হচ্ছে এক্সিকিউশন লেভেল কতটা বেটার। জওয়ানের ক্ষেত্রেও দেখো, পাঠানের ক্ষেত্রেও দেখো, ন্যারেটিভ সেম। এরকম কাইন্ড অফ বলিউড সিনেমা আমরা এর আগেও দেখেছি, স্টাইলাইজেশন পুরো সিমিলারলি দেখেছি, বাট কিরকম ভাবে ডিরেক্টর আমাদের কনভিন্সিং এর সাথে দেখাচ্ছে, সেটাই হচ্ছে এআর মুরুগাদাসের কাজ হতে চলেছে। এবং এই সিনেমাটা তোমরা যেটা এক্সপেক্ট করবে যে প্রচন্ড আনএক্সপেক্টেড স্টোরি হলেই তবেই সিনেমাটাকে আমরা ভালো বলবো, না হলে ভালো বলবো না, এরকম সিনেমা তো প্রত্যেক বছরই একটা করে আসে। তো এই জিনিস কিন্তু নয়, আনএক্সপেক্টেড হয়তো তোমরা এক্সিকিউশন দেখতে পেতে চলেছো। এই সিনেমার অলরেডি কিন্তু ক্যামেরা ওয়ার্ক তোমরা বুঝতে পেরেছো ট্রেলার দেখে, যে প্রত্যেকটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রত্যেকটা শট কিন্তু এখানে ব্যাপকভাবে নেওয়া হয়েছে। সিনেমার মধ্যে কিন্তু দুটো মাল্টিপল জিনিস থাকতে চলেছে, যেটা অলরেডি ট্রেলারেতে যে যিনি পরিচালক আছে সে অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছে যে সিনেমার মধ্যে রোম্যান্স থাকতে চলেছে এবং একটা সিকান্দারের মাল্টিপল ক্যারেক্টার থাকতে চলেছে, যে এখানে প্রপার অ্যাকশন করছে এবং তার সাথে সাথে সে লাগজা গালের মতো একটা গানেও সে রিক্রিয়েট করছে। তো ওই দুটো জিনিসকে প্রপার ভাবে এখানে দেখানো হচ্ছে মেসেজের মাধ্যমে। তো এই জিনিসটাকে করা হয়েছে, এবং এর সাথে সাথে এই সিনেমার স্টোরি লাইন, এই সিনেমার মেন যেটা স্টোরি লাইন, সেটাকে এখনো পর্যন্ত কিন্তু হাইড করে রাখার চেষ্টা করা হয়েছে, যেখানে ওই মেডিকেল স্মাগলিং এর যে ব্যাপারটা সেটা। এবার সত্যরাজের যে পোর্শনটা, যেটা নিয়ে আমি অলরেডি বারবার বলেছি যে সত্যরাজ আমার মনে হয় যে মেন ভিলেন হিসাবে এখানে থাকবে না। হয়তো দুটো জিনিস হতে পারে, যে সালমান খানকে এখানে তারা পুরোপুরি সেই মানে ভাবনা চিন্তাটা করে রেখেছে, কারণ সালমান খানের অপোজিটে কাউকে মানাবে না, তো পুরো শো স্টিলার হিসাবে তাকে ভাবনা চিন্তা করে রেখেছে। তো সেই কারণেই হয়তো সত্যরাজকে ওই ট্রেলারে ওই ব্যাপারটা দেখিয়ে দিয়েছে। তবে আমার যেটা পার্টিকুলারলি মনে হচ্ছে, যেখানে মেল ভিলেন হিসাবে হয়তো আমরা এস জে সূর্যা বা সুনীল শেট্টির নাম হয়তো দেখতে পেতে পারি। তো দেখার যে সেটা আদৌ হয় কিনা। তবে এখানে রশ্মিকা মান্দানা, সালমান খান, তাদের যে একটা এজ গ্যাপের ব্যাপার আছে, সেই জিনিসটার উপরও নাকি পরিচালক কাজ করেছে। তো দেখার যে সেই জিনিসটাও আদৌ আমরা যখন বড় পর্দায় দেখতে যাবো তো সেটা হয় কিনা। তবে সিকান্দার যদি ভালো কালেকশন করে, সিকান্দার যদি ভালো রিলিজ পায় এবং প্রপার ভাবে সিকান্দার যদি একদম ভালো বক্স অফিসে নাম্বার আনতে পারে, তাহলে প্রমিস করছি সালমান খান এমন একজন অভিনেতা যে কিন্তু একবার শুরু করলে সে শেষ কোথায় গিয়ে করবে সেটার কোনো কিন্তু ঠিক নেই। সে এমন একজন মানুষ যে পরপর বজরঙ্গি ভাইজান, সুলতান এরকম কিন্তু পরপর সিনেমা ডেলিভার করে গেছে, যখন বড় বড় সুপারস্টারদের লিটারেলি ফ্লপ যাচ্ছিল। সালমান খান, যার কোনো কামব্যাকের প্রয়োজন হয় না, যে কিসি কা ভাই কিসি কি জানের মতো একটা রদ্দি সিনেমা, রেস 3 মতো একটা রদ্দি সিনেমা, যেগুলো কিন্তু 150 কোটি 160 কোটি প্লাস কিন্তু বক্স অফিস কালেকশন করে, এবং সেই কালেকশন গুলো নিয়ে লোক বলে যে সালমান খানের কি কামব্যাক হবে। সালমান খানের কামব্যাক নিয়ে অনেক শাহরুখ ফ্যানেরাও বলে, বাট আমি একটা কথা বলে রাখতে চাই যে শাহরুখ খানের কিন্তু লিটারেলি একটা প্রবলেম সিচুয়েশন হয়েছিল, যখন তার সিনেমা মানে লাগাতার 4-5টা সিনেমা যেগুলো কিন্তু লিটারেলি ফ্লপ হচ্ছিল, সেখানে সে 70 কোটি 80 কোটি এই দোরগড়াতেই ছিল। কিন্তু শাহরুখের লিটারেলি যেটা কামব্যাকের দরকার ছিল সেটা কিন্তু সে পাঠান থেকে পেয়েছে। বাট সালমান খান এমন একজন অ্যাক্টর যার কিন্তু প্রপার কিন্তু কোনো কামব্যাকের দরকার নেই, কারণ তার লাস্ট সিনেমারও তুমি বক্স অফিস কালেকশন দেখে নাও, 100 কোটি কালেকশন করে যদি কোনো সিনেমাকে তুমি ফ্লপ বলতে পারো, তাহলে এরকম ফ্লপ ভাই সবাইকেই দিক ভগবান। মানে এটাই হচ্ছে সালমান খান ক্রেজ। সালমান খানের গত রিলিজ টাইগার 3, যেটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল এবং সানডে পড়েছিল, সানডেতেই সিনেমাটা রিলিজ করছিল, ওয়ার্ল্ড কাপের টাইম ছিল, তারপরেও এই সিনেমাটা সব থেকে বেশি ওপেনিং নেয় সানডের দিনে। মানডেতেও এরকম কাইন্ড অফ জিনিস, মানে সব থেকে বেশি ওপেনিং নেয় টাইগার 3। কিসি কা ভাই কিসি কি জান প্রথম ফ্রাইডেতে সালমান খানের ওপেনিং নেওয়ার সব থেকে কম সিনেমা ছিল আফটার জয় হো। বাট স্যাটারডে সানডে যখন সালমান ফ্যান্সরা এই ব্যাপারটা শোনে, তখন তারা গিয়ে সবকিছু রেকর্ড ব্রেক করে দেয়। এবং কিসি কা ভাই কিসি কি জান যদি অন্য কোনো অ্যাক্টর করতো না, তারা এই জিনিসটা মানে এই যে 160 কোটি যেটা আমি বলছি, এটা 10 কোটি 15 কোটি কালেকশনও করতে পারতো না। এরাই সালমান খান পাওয়ার, এবং সিনেমা এলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখার যে আদৌ সিনেমাটা কেমন হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।